আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে আমি বলেছি হাসনাতের কালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভাঙচুর করবে, কাউকে থাকতে দিবে না, কারণ তারা যেহেতু নিরাপদ না সুতরাং কাউকে থাকতে দিবে না। হাসনাতের কালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে যুদ্ধ ঘোষণা করেছে এবং আবার তার সাথীকে বলছে একা হাঁটিও না, লোকজন নিয়ে হাঁটো, মানে যুদ্ধ ঘোষণা করে কমান্ডারই ভয়ে আছে, কমান্ডারই ভয়ে আছে, যুদ্ধ ঘোষণা। কিন্তু ইন্ডিয়া গত 2 দিন ধরে আপনার আরো সৈন্য সমাবেশ ঘটাচ্ছেন আপনার 7 সিস্টারে। কারণ হচ্ছে যে আপনারা তো বারবার হুমকি দিচ্ছে আমাদের দেশ থেকে যে 7 সিস্টার টুকরো না করে শান্তি নাই, এই নাই সেই নাই। হাসনাত আব্দুল্লাহ হুমকি দিয়েছে অলরেডি। আর আজকের যে ভিডিওটা এখন আপনারা দেখলেন সেটা হচ্ছে মাদ্রাজ রেজিমেন্ট। গতকাল মাদ্রাজ রেজিমেন্ট আপনার কন্ট্রোলে নিয়েছে পুরো 7 সিস্টার। মাদ্রাস রেজিমেন্টের আমার গণামতে প্রায় 80 গাড়ি, 80টা গাড়ি মানে হচ্ছে যে কিন্তু অনেক অনেক কিছু। এছাড়া আপনার জ্যামার ট্যামার এই ছবিগুলো দেখছেন, আপনারা এই যে জ্যামারের ছবি টবি এগুলো দেখছেন, এগুলো সব নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি। যদিও ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না, এটা লিখে রাখুন, আক্রমণ করবে না। এবং আজকে নরেন্দ্র মোদীর যে টুইট, সেখানে তারা এইবার সর্বপ্রথম বলে বাংলাদেশের কথা উল্লেখ করেনি, তারা এই বিজয় দিবস তাদের। তো এটা তো পাকিস্তানি যারা আছে বাংলাদেশে, এগুলো যারা আছে এরাও বলতেছে যে এটা আমাদের কাছে আত্মসমর্পণ করেনি, আত্মসমর্পণ করছে ইন্ডিয়ার কাছে। তাদের সেই দুঃখ এখনো ভুলতে পারছে না। তো যে কথায় ছিলাম যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হবে কিনা, আমার কাছে যে খবরটুকু আছে তাতে এই সপ্তাহের ভেতরে হাসনাত আব্দুল্লাহ তারা এনসিপি ঢাকা এবং চট্টগ্রামে ইন্ডিয়ান এম্বাসিগুলোতে আক্রমণের একটা ছক বা পরিকল্পনা করছে। এবং ইন্ডিয়ান এম্বাসির কাউকে যদি বাহিরে পাওয়া যায় তাইলে হয়তো আক্রমণ করবে বলে বলছে। এই অবস্থায় ইন্ডিয়ান সরকারের চিন্তা থাকবেই, কারণ তার দেশের নাগরিক এই দেশে এম্বাসিতে আছে, তাদের উপর যদি আক্রমণ হয় বা কিছু হয় তাহলে এটা তার দেশে জবাব দিতে হবে। সুতরাং সেই অবস্থায় যদি এম্বাসি মনে করে যে আমরা এম্বাসি বন্ধ করে দিতে বাধ্য হব, কারণ হুমকি তুমকির ভিতরে ভাই কে থাকবে। আবার অনেকে বলছে যে তারা এখন ভয় পাচ্ছে যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হবে। ইন্ডিয়ান যেসব কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করছে তাদের পরিবাররাও আতঙ্কিত, কারণ বাংলাদেশটা মৌলবাদীর দেশ, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা হইতে পারে। আর ইন্ডিয়ার উপরে এত ক্ষেপের কারণ কি? ক্ষেপের কারণ হচ্ছে যে এরা হাদিকে গুলি করেছে। দেখেন একটা কথা বলি, যে জুলকার নাইন সাহেব উনি বললেন কখন গুলি করেছে সেটার ভিডিও ওনার কাছে আছে, কয়টা বুলেট গুলি করতে পারছে সেটা আছে, কেন তেল লাগানো হয়নি যার কারণে 3টা বুলেট বেজে গেছে সেই রিপোর্টও ওনার কাছে আছে। ওরা ঢাকার গুলি করে মিরপুর গেছে, মিরপুর থেকে গাড়ি নিছে, গাড়িতে করে আরেকটা গাড়িতে গেছে ময়মনসিংহ গেছে, ওখান থেকে রাতে পার হয়েছে, ইন্ডিয়াতে যায় ছবি তুলে সেলফি পাঠিয়েছে, সব রিপোর্ট আছে। কিন্তু কোন সময় ওইটা পার হয়ে গেল, বর্ডার পার হলে এইটার রিপোর্ট ওনার কাছে নাই। আবার এক ধাপ আগে বাকিরাতে বলছে চিটং গেছে, পাহাড়িকা এক্সপ্রেস, সিলেট থেকে ওরা পার হয়েছে, সেটাও ওনারা জানে, কিন্তু কখন পার হলে এটা নেই। তো এটা দোষ কি ইন্ডিয়ার? আপনার দেশে একটা লোক অকারেন্স করে আপনার সীমান্ত পার হয়ে যায়, আপনার সীমান্ত রক্ষা করতে পারেন না, সেখানে পার্শ্ববর্তী আরেকটা দেশের দোষ দিয়া লাভ কি? অকারেন্সটা আপনার দেশের ভিতরে করছে, তা আপনি যারা অকারেন্স তাদের ধরতে পারেন না। এখন কোন অমুক ফেরত দিতে হবে, অমুককে আপনার বাপের চাকর, যা আপনার দেশে এখানে কোন কুত্তা বিলায় মরে গেছে আর সেটার আসামি ধরার জন্য এখন এই আপনার ডেভিড হান্ট আপনাদের মতো চালু করে ওদের ধরে আপনাদের দিবে। আপনারা ধরলেন না কেন? আপনারা বলে এত হ্যাডামশালী, যান ওদের আমাদের ধরে নিয়ে আসেন। আমি তো জানি যে ওরা পাকিস্তানের লাহোরে আছে। আমি শুনলাম যে কক্সবাজার গেছিল এই ছেলে দুটোটা, কক্সবাজার থেকে মায়ানমার হইয়া পাকিস্তান গেছে কা শুনলাম। তাইলে এখন আপনারা কইতেছেন ইন্ডিয়াতে আছে, কি এক আজব চিজ। সেই দায়ে এখন ইন্ডিয়ান এম্বাসিতে হামলা করবেন। সুতরাং ওদের যে প্ল্যান, আপনাদের যেটা বলছি, আমার এই ভিডিও যারা শুনেন, বাংলাদেশি ভারতীয় যারা শুনেন, তারা একটু শুনে রাখুন। ওদের প্ল্যান হচ্ছে যে ওরা এই সপ্তাহের ভিতরে কিছু একটা ঘটাবে। আর সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে যে তারা ঢাকা শহর, ঢাকায় বাইতুল মোকাররমে জুমার নামাজের পর বাইতুল মোকাররমটা একটা বিশাল মিছিল নিয়ে তারা ইন্ডিয়ান এম্বাসি আক্রমণ করতে পারে, এবং চট্টগ্রামে বাইতুল শরফ এবং চট্টগ্রামে আরেকটা যেটা
জাতীয় মসজিদ আছে, সেই মসজিদ একসাথে হয়ে মৌলবাদীরা ভারতীয় এম্বাসি, চট্টগ্রামের একটা কনসুলেট ভবন, ওইটাও আক্রমণ করতে পারে, এবং এই আক্রমণ শুক্রবারে করতে পারে বলে তারা বলছে। সুতরাং এই অবস্থায় আমি জানি, এই যে আমি যা জানি এই রিপোর্টে ইন্ডিয়ান গভর্নমেন্টও জানে, আর আমাদের গোয়েন্দা সংস্থাও জানেই, কারণ ওরাই তো ইন্ধন যোগাচ্ছে। সুতরাং কি হবে বা কি হচ্ছে সেটা আমরা দেখতে পারবো আগামী কাল থেকে। সকলের নজর রাখুন পরিস্থিতির দিকে, কি হয় দেখি। জনাব হাসনাত আব্দুল্লাহ, এনসিপির গুরুত্বপূর্ণ নেতা, তার একটা বক্তব্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। তিনি ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিয়েছেন। তিনি বলছেন এভাবে, মানে বাংলাদেশের লোকজন যেহেতু ওখানে পালিয়ে গেছে, এই তথ্যটা আমাদের কাছে ছিল, জনাব উসমান হাদির হত্যাকারীরা ভারতে গেছেন, হাসিনা তার সাঙ্গপাঙ্গ দলবল নিয়ে তো আছেনই। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি কোট করছি, বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস চালায়, ভোট চুরি করে এবং হাদিকে হত্যা করেছে, তাদের আশ্রয় প্রশ্রয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। এর পরের বাক্যটা, এটাই সেই বাক্য। দেশের পরিবেশ অস্থিতিশীল, নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে। খেয়াল করি, তারপর বলছেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না, তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব। 5 আগস্ট পরবর্তী সময় এই সেভেন সিস্টার্স আলাদা করে দেবটে ওই আলাপটা প্রচুর হয়েছে। আমার মনে আছে যখন অগাস্টে শেখ হাসিনা পতনের পর একটা বিশাল বন্যা হয়েছিল ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে, তখন এমন স্লোগান আমি নিজ কানে ঢাকা ইউনিভার্সিটিতে শুনেছি, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে, এই ধরনের স্লোগান হয়েছে। এটার ভিডিও প্রচুর ছড়িয়ে পড়েছে। মানে সেভেন সিস্টার্স আলাদা আলাদা করে দেবো, ভারতকে আমরা হুমকি দিচ্ছি এই ধরনের ভাষায়। পারি কি দিতে? দেয়া ঠিক হবে কি? যেন হাসনাত আব্দুল্লাহর জায়গা থেকে ঠিক হবে। এই মুহূর্তে বাংলাদেশে এনসিপিকে আমরা তৃতীয় প্রধান দল হিসেবে ধরছি। আমরা জানি না আসলে তাদের জনসমর্থন কেমন, এই নির্বাচনে অনেকটা বোঝা যাবে, কিন্তু যেহেতু খুবই গুরুত্বপূর্ণ মুখ, যেন হাসনাত আব্দুল্লাহ নিজেও সেরকম একজন, এই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুখ, তাদেরকে আমরা মূল্য দিই, মূল্যায়ন করি। সমাজে এই মূল্যায়ন আছে, এটা ফ্যাক্ট। তাদের আগের যে সোশ্যাল ক্যাপিটাল তৈরি হয়েছিল সেই আন্দোলনের পর, সাফল্যের পর, এই গণ অভ্যুত্থানের পর, সেটা অনেকখানি কমে গেছে নানা কারণে, আমি সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু তারপরও তারা গুরুত্বপূর্ণ এবং সেই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। তিনি মানে দেশকে যে দুটো জোনে ভাগ করা হয়েছে, আমি কনফিউজ, উত্তর বা দক্ষিণ, কোনো একটা অঞ্চলের মুখ্য সংগঠক তিনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে তিনি আছেন। হাসনাত আব্দুল্লাহ তাহলে বলছেন যে তিনি বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেবেন। যুক্তি তিনি যেটা দিচ্ছেন, এটাকে অ্যাপারেন্টলি যৌক্তিক মনে হয়, কারণ শেখ হাসিনা তো আসলে ওখানে বসে বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, কোনো সন্দেহ নেই। প্রকাশ্য হুমকি দিচ্ছেন, ওকে খুন করে ফেলতে হবে ধরনের কথাও বলছেন। তার লোকজন বলছে তিনি সায় দিচ্ছেন, দেখে নিতে হবে, তালিকা করে রাখছেন, ইত্যাদি ইত্যাদি। সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলছেন, সেই তালিকায় নিশ্চিতভাবেই হাসনাত আব্দুল্লাহ আছেন। এত কিছুর পরও কি ভারতকে এই হুমকিটা আমরা দিতে পারি? দেওয়া উচিত হবে। একটা কথা মাথায় রাখতে হয়, আমরা রাষ্ট্র হিসাবে যখন আরেক রাষ্ট্রের সাথে আলোচনা করি, আমরা প্রকাশ্যে অন্তত তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে কথা বলতে পারি না। এটা ভয়ঙ্কর ব্যাপার, এটা খুবই বেসিক ব্যাপার। এখন প্রশ্ন আসতে পারে, ভারতের কেউ কি বলে নাই? ভারতের কেউ কেউ কখনো কখনো বলার চেষ্টা করেছে। ধরুন অখণ্ড ভারত যে মানচিত্র তারা তাদের নতুন পার্লামেন্টে দিয়েছে, এটা বাংলাদেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। এটা আরএসএস এর স্বপ্নও আছে, এটা নিয়ে কোনো লুকোছাপাও তাদের নেই। আমরা এটা প্রতিবাদ করব। ভারতের কেউ কেউ বিজেপির কোনো নেতাকে এই ধরনের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করতে দেখা গেছে, কিন্তু সবচেয়ে জরুরি কথা হলো সেটা প্রতিবাদ করা, আর আমরা পাল্টা এটা করবো বলে হুমকি দেওয়া ঠিক হচ্ছে কিনা। একটা কথা মনে রাখি, আমরা প্রায় বলা দরকার আমাদের, যেমন ভারতের ওই লোকগুলো এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আমাদের কাছে ঘৃণিত হয়ে ওঠে, ঠিক তেমনিভাবে ভারতের জনগণও এই ধরনের বক্তব্য শুনে আমাদের প্রতি ক্ষুব্ধ হতে পারে, খুবই সম্ভাবনা আছে। মনে রাখবো, আমরা ভারত রাষ্ট্রকে, ভারতের জনগণকে আমরা আসলে শত্রু ভাবনা করতে চাই না। সত্যি বলতে সরকারকেও চাই না। ভারতের সরকার তার আচরণের কারণে আমাদের শত্রুতে পরিণত হয়েছে, আমাদের রাগ, ক্রোধ এগুলো তো বটেই, ঘৃণাও অর্জন করেছে। কিন্তু আমরা চাই জনগণের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হোক, থাকুক, ওয়ার্কিং সম্পর্ক। আমি বলছি না অতি ক্লোজ সম্পর্ক, বন্ধুত্ব, এসব না, কিন্তু পরস্পরের সাথে আমরা যাতে কাজ করতে পারি, আমাদের পরস্পরের প্রয়োজনে যেতে পারি, আসতে পারি, ইন্টারাক্ট করতে পারি, এই ধরনের বক্তব্য
জনগণের প্রতিও মধ্যেও ক্ষুব্ধতা তৈরি করতে পারে। এবং ভারতের সরকার বসে আছে, মিডিয়া বসে আছে, যেটাকে এখন গদি মিডিয়া বলে, এই বক্তব্যগুলো পিক করার জন্য, এবং তারা এগুলো স্প্রেড করে দেবেই। ডক্টর ইউনূস কোনো রকমভাবে সেভেন সিস্টার্সের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলেন নাই, তারপরও তারা প্রচুর জলঘোলা করেছিল। তিনি বলেছিলেন যে সেভেন সিস্টার্স আমাদের, অ্যাপারেন্টলি তারা ল্যান্ডলক, তারা আমাদের এখানকার পোর্ট তারা ব্যবহার করতে পারে, কিন্তু তারপর সেটাকে নিয়ে জলঘোলা করেছে, এবং ভারত বসে আছে এই ধরনের কাজ করার জন্য। এবং একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের মাটি থেকে যত বেশি ভারতের বিচ্ছিন্নতা, ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, তার যে ভূমি সেটার কোনো রকম ভাগ হয়ে যাবে, সেটার কোনো অংশ আলাদা হয়ে যাবে, এই ন্যারেটিভ যদি বাংলাদেশের মাটিতে ক্রমাগত হতে থাকে, এই বয়ানটা ভারতের তার পারপাস সার্ভ করে। বাংলাদেশে ভারতের প্রতি একটা শত্রুভাবাপন্ন সরকার তৈরি হয়েছে। এই জিনিস যদি সে বিভিন্ন দিকে অ্যাস্টাবলিশ করতে পারে, বাংলাদেশের উপরে নানা রকম কোয়ার্সিভ স্টেপ, নানা রকম ক্ষতিকর পদক্ষেপ নেয়ার মতো যৌক্তিকতা, মরাল গ্রাউন্ড সে তৈরি করতে পারবে তার দেশে এবং তার দেশের বাইরেও। অত্যন্ত অত্যন্ত ভুল বক্তব্য যেন হাসনাত আবদুল্লাহর। আমরা ভারতের সব কিছুর পরও বাংলাদেশের এখন এবং ভবিষ্যতের প্রত্যেকটা রাজনৈতিক দল যারাই ক্ষমতায় আসবে, তাদের এই একটা জিনিস দ্ব্যর্থহীন ভাষায় নিশ্চিত করতে হবে যে ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে কেউ কখনো কিছু করবে না। একসময় বাংলাদেশের মাটি থেকে এগুলো হয়েছে বলে অভিযোগ ছিল, কিন্তু ভারতকে এই আশ্বস্ত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, এত বড় একটা সুপার পাওয়ারের পাশে বসে তার যদি যে অংশটা নিয়ে, তার তো এটা আসলে খুবই স্ট্র্যাটেজিক্যালি সমস্যার জায়গা আছে, তার স্ট্র্যাটেজিক একটা চোখ পয়েন্ট আছে। আমরা এখন সবাই চিনি এটা শিলিগুড়ি করিডোর, যেটাকে চিকেন স্নেক বলে আমরা সহজে বুঝি। সেটা এই দুর্বলতার কারণে যদি সে ক্রমাগত হুমকির মধ্যে থাকে, সে বাংলাদেশের উপরে যে কোনো রকম কিছু করার জন্য ছাপিয়ে পড়তে পারে। আমি বলছি না তাতে খুব সফল হবে, এখনই সে এটা করবে, কিন্তু কখনো না কখনো তার এই ধরনের প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করতে পারে। জনাব হাসনাত আবদুল্লাহকে সংযত হতে হবে, জনাব মাহফুজ আলমকে সংযত হতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে রাজনীতির মাঠে দাঁড়িয়ে জনসভায় আমি পলিটিক্যাল রেটরিক বলে সব কিছুকে জায়েজ করে ফেলতে পারি না, এটা উচিত হয় না। বরং এই ধরনের বক্তব্য থেকেই ঘৃণা ছড়াতে থাকে, এই ধরনের বক্তব্য থেকেই সমাজে অস্থিরতা স্প্রেড করে। ভারতে এগুলো আমরা ভুরি ভুরি দেখেছি জনসভায় যখন এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। সুতরাং একটা রেড লাইন থাকা উচিত বলে মনে করি। আমার ক্ষোভ, রাগ, ঘৃণা থাকার যৌক্তিক কারণ আছে, কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বশীল কথা বলা খুবই জরুরি। 16 মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই বদলেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, তা হলো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে মিষ্টি কথায় জটিল বাস্তবতা ঢাকার চেষ্টা। এবারের মহান বিজয় দিবসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে অধ্যাপক ইউনূসের ভাষণটি অত্যন্ত আবেগপ্রবণ, উচ্চাকাঙ্ক্ষী এবং আদর্শিক, কিন্তু আমাদের বিশ্লেষণ হলো ভাষণটি গত 16 মাসের ইউনূস সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের উপর বিছানো একটি সূক্ষ্ম চাদর মাত্র। যখন তার কথার প্রতিটি শব্দকে তার সরকারের নেওয়া পদক্ষেপের সঙ্গে মিলিয়ে দেখি, তখন স্ববিরোধিতার একটি বিশাল দেয়াল সামনে এসে দাঁড়ায়। মনে হচ্ছে এক হাতে তিনি গণতন্ত্রের ফুল তুলে দিচ্ছেন, আর অন্য হাতে নিজেই সে ফুলের বাগান নষ্ট করছেন। 2 বছর ধরে বিজয় দিবসের সবচেয়ে বড় অনুষ্ঠান জাতীয় প্যারেড বন্ধ করে রেখে, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলোকে অনাদরে অবহেলায় ফেলে রেখে অন্তর্বর্তী সরকারের আয়োজনে গিনেস রেকর্ড করার জন্য প্যারাশুটিং চলছে। অধ্যাপক ইউনূস যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, দেশের নিরাপত্তার কথা বলে গলা ফাটাচ্ছিলেন, তখন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার খবর গণমাধ্যমের হেডলাইনে শোভা পাচ্ছে। একদিন আগে সন্ত্রাস দমন আইনের মতো কালো আইনে আরো একজন সাংবাদিককে জেলে ঢোকানোর পর অধ্যাপক ইউনূস মানবাধিকারের জয়গান গাইতে হাজির হয়েছিলেন টিভির সামনে। অধ্যাপক ইউনূস যখন আবারও ঐতিহাসিক নির্বাচনের স্বপ্নে বিভোর, তখন নারায়ণগঞ্জের একটি আসনে বিএনপির একজন প্রার্থী নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। একাধিক সূত্রের খবর হলো 3টি রাজনৈতিক দলের কাছে তাদের কমপক্ষে 40 জন নেতা নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছেন, কিন্তু এই নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকার ঠিক কি করছে? যেমন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, জেল পলাতক জঙ্গিদের ধরবে কি না তা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস।
ফলে ডক্টর ইউনূসের ধান বানতে শিবের গীত শুনে ভোটের আগে বাড়তে থাকা মানুষের সংখ্যা কাটছে না সহসাই। সে কারণে কি সরকার কিংস পার্টির নেতা নিরাপত্তার জন্য আর সরকারের উপর ভরসা করছেন না? অধ্যাপক ইউনূস 16 ডিসেম্বরের ভাষণে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন। খুবই ভালো কথা। মুক্তিযুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল, এটা বাঙালির জাতীয় অহংকার। কিন্তু প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের গত 16 মাসের রেকর্ড কি প্রমাণ করে? তারা সেই চেতনার ধারক ও বাহক হিসেবে কাজ করছে, নাকি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার জন্য সহায়তা করছে? এই প্রশ্ন কেন উঠছে, তার জন্য দুটি গণমাধ্যমের দুটি খবরের শিরোনাম তুলে ধরা যাক। 15 ডিসেম্বর বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল, পরপর 2 বছর কেন বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করলো অন্তর্বর্তী সরকার। 16 ডিসেম্বর দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম হলো, মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙচুরের চিহ্ন, সংস্কারের উদ্যোগ নেই। রিপোর্টটিতে বলা হয়েছে, সারা দেশে ভাঙচুর হওয়া মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট স্থাপনায় 1 বছর সংস্কার হয়নি, নেই ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাবও। তার চেয়ে লেটেস্ট একটি খবরের শিরোনাম হলো, বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন, বিজয়ের দিনে কাঁদলো পরিবার। দর্শক, অধ্যাপক ইউনূস যখন আশিক চৌধুরীর বন্দনায় প্যারাট্রুপ দিয়ে বিশ্ব রেকর্ড করার মতো, তার আগে শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দর্শক, বিগত বছরগুলোতে ডিসেম্বর মাস এলেই রাজধানী সহ পাড়া মহল্লায় একটা উৎসবের আমেজ দেখা যেত। জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ, দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরো ঢাকা উৎসব মুখর থাকতো। কিন্তু অধ্যাপক ইউনূস ক্ষমতায় আসার পরে পরিস্থিতি রাতারাতি পাল্টে যায়। গত 2 বছর ধরে বিজয় দিবসে সেই দৃশ্য এখন আর দেখা যাচ্ছে না। জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজের মতো বড় কর্মসূচিগুলো স্থগিত রাখা হয়েছে। প্রথম বছর বলা হলো নিরাপত্তার কারণে কুচকাওয়াজ স্থগিত। এই বছরও সেই একই অজুহাত। 16 ডিসেম্বর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় কুচকাওয়াজ হচ্ছে না, কেবল রাজধানীতে নয়, জেলা উপজেলা পর্যায়ে নাকি কুচকাওয়াজ বন্ধ। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, বড় কেন্দ্রীয় সমাবেশের পরিবর্তে বিজয় দিবসের মূল মন্ত্রকে জনগণের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তারা নাকি চাইছে বিজয় দিবস যেন ঢাকা কেন্দ্রিক উৎসব না থেকে দেশব্যাপী জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। এটাকে কি বলা যায়? খুব চমৎকার যুক্তি। ঢাকাকে নিরাপদ করতে পারছেন না, তাই অনুষ্ঠান বন্ধ করে দিলেন। এটা যেন এমন, আপনার দাঁত ব্যথা আর আপনি ব্যথা দূর করার জন্য মাথাটাই কেটে ফেললেন। একদিকে বলা হচ্ছে নিরাপত্তা নেই, তাই জাতীয় প্যারেড বন্ধ, আর অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করার প্রস্তুতি নিয়েছে। জাতীয় প্যারেড বন্ধ, কিন্তু গিনেস রেকর্ড করার জন্য প্যারাশুটিং চলছে। মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর চেয়ে বিশ্ব রেকর্ড করা কি এখন বেশি জরুরি হয়ে গেল? এই প্যারাট্রুপার শোর জন্য প্রচুর অর্থ খরচ করতে হচ্ছে। এতে কি প্রশাসনিক ব্যয় কমছে? এটা কি সেই নিরাপত্তার অজুহাতকে হাস্যকর করে তুলছে না? অধ্যাপক ইউনূস মুক্তিযুদ্ধের কথা বলছেন, অথচ তার 16 মাসের শাসনামলে বিজয় দিবসের জৌলুস কমে যাওয়ায় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন শিল্পকলা একাডেমিতে 2019 থেকে 2023 সাল পর্যন্ত যেখানে 6 থেকে 7টি অনুষ্ঠান হতো, সেখানে 2025 সালে তা কমে 3টিতে নেমে এসেছে। গত 16 মাসে বহু মুক্তিযোদ্ধাকে অপমান, অপদস্থ করা হলেও তার একটিরও কোনো বিচার হয়নি এখনো পর্যন্ত। ডক্টর ইউনূস তার ভাষণে বলেছেন, তিনি দেশে উৎসব মুখর নির্বাচন চান এবং মানুষজনের সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে ভোট দিতে পারে, সেটা তিনি চান। কিন্তু তফসিল ঘোষণার পর থেকে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অধ্যাপক ইউনূসের এই কথাগুলোকে রূপকথার গল্প বলা হলে কি সেটি বাড়িয়ে বলা হবে? কারণ বাস্তবতার ময়দানে কি ঘটছে, চলুন একটু দেখে আসি। আমরা নারায়ণগঞ্জ 5 আসনের দিকে তাকাই। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মোহাম্মদ মাসুদুজ্জামান। তিনি একজন ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি। মাসুদুজ্জামান সাহেব ব্যাপক গণসংযোগ শুরু করেছিলেন এবং মানুষের কাছ থেকে ব্যাপক সাড়াও পেয়েছিলেন। তিনি বলেছিলেন, তার মনে হয়েছিল ভোটারদের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হঠাৎ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নিরাপত্তার ইস্যুর কারণে। তিনি নিজে বলছেন, সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ পরিস্থিতিতে তার পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত ও ভীত।
তিনি আরো বলেছেন এর বাইরেও আরো কিছু নিরাপত্তা ইস্যু আছে, সেটা তিনি বিশদভাবে বলতে চান না। দর্শক, সরকার যখন উৎসব মুখর নির্বাচনের কথা বলছে, তখন একজন জনপ্রিয় প্রার্থী স্রেফ নিজের ও পরিবারের নিরাপত্তার ভয়ে নির্বাচনের মাঠ ছাড়তে বাধ্য হচ্ছেন। তিনি সাহস করে বলতেও পারলেন না ঠিক কি কারণে ভয় পাচ্ছেন, শুধু বলেন পরিবেশটাই নেগেটিভ। সবার আগে পরিবার এবং নিরাপত্তা, তার এই কথাটি অধ্যাপক ইউনূসের পুরো বক্তব্যের মুখে সপাটে চপেটাঘাত। যদি পরিবারকে সুরক্ষিত রাখার জন্য একজন প্রার্থীকে গণমানুষের প্রত্যাশা মাটি করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়, তাহলে কিভাবে অধ্যাপক ইউনূসের আমলে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত হলো? যদি নির্বাচনে দাঁড়ানোর আগে নিরাপত্তার অভাব বোধ হয়, তাহলে নির্বাচনের দিন সাধারণ ভোটাররা কি অনুভব করবে সে প্রশ্ন থেকেই গেল। দর্শক, নির্বাচনে অংশ নিচ্ছে এমন 3টি রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে জানা গেছে, দল 3টির কমপক্ষে 40 জন নেতা তাদের হাই কমান্ডের কাছে নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছে। নিরাপত্তার শঙ্কার ব্যাপকতার কথা দলগুলোর পক্ষ থেকে এরই মধ্যে সরকারকেও জানানো হয়েছে। সরকার নির্বাচনের সময় অস্ত্র ও দেহরক্ষী রাখার লাইসেন্স দেওয়ার জন্য নীতিমালা জারি করেছে, কিন্তু একাধিক সম্ভাব্য প্রার্থী মনে করেন সামাজিক নিরাপত্তার পরিবেশ নষ্ট করার পেছনে বর্তমান সরকারের নির্লিপ্ততা ও তাদের অনুগত মব বাহিনীর সন্ত্রাস বড় দায়ী। সামাজিক নিরাপত্তা না থাকলে আগ্নেয়াস্ত্র দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। দর্শক, নিরাপত্তার এই ভঙ্গুর দশা শুধু মাসুদুজ্জামানের ব্যক্তিগত অভিজ্ঞতা নয়। মানবাধিকার সংগঠন HRSS এর তথ্য অনুযায়ী চলতি বছরের নভেম্বর অন্তত 96টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় 12 জন নিহত ও 874 জন আহত হয়েছেন। একই মাসে 20টি গণপিটুনি ও মব সহিংসতায় 16 জনকে হত্যা করা হয়েছে। দর্শক, নিরাপত্তার এই অবস্থা এতই ভালো যে সরকারের মিত্ররা এখন আর সরকারের উপর ভরসা করতে পারছেন না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার ও পুলিশের উপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত হবে না এবং নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, 5ই আগস্টের পরবর্তী সময় নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করেছিলেন যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিলেন সরকারের কিংস পার্টির এই নেতা। তিনি ইঙ্গিতটা দেওয়ার কিছুক্ষণ পরে অধ্যাপক ইউনূস শোনালেন বাংলাদেশে বসে গণতন্ত্রের রূপ কথার গল্প। অধ্যাপক ইউনূস বলছেন, জনগণ যেন সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে ভোট দিতে পারে, কিন্তু একদিন আগেই সরকারের সমালোচনা করার অপরাধে জেলে ঢুকানো হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ভিন্ন মতের কণ্ঠ রোধ করার একটি পদ্ধতিগত প্রক্রিয়া। আইনের সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী অধ্যাপক ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিকদের উপর কমপক্ষে 294টি আক্রমণ ও হয়রানির ঘটনা ঘটেছে। এর মধ্যে 2025 সালে 62টি ঘটনা রেকর্ড করা হয়েছে। পেশাদার সাংবাদিকদের এমন ভাবে কোণঠাসা করার পর সরকার কিভাবে বাক স্বাধীনতার কথা বলতে পারে? সমালোচনাকারীদের জেলে ভরার যে অভিযোগ, তার সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে প্রমাণিত। সরকার একদিকে মানবাধিকারের সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে সমালোচনা করার অপরাধে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অধ্যাপক ইউনূস তার ভাষণে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবাধিকারের কথা বলছেন, কিন্তু তার সরকারি মত প্রকাশের স্বাধীনতা হরণ করে স্বৈরাচারী শাসনের স্মৃতি উস্কে দিচ্ছে। এটা কি বাগাড়ম্বর নাকি সুস্পষ্ট ভণ্ডামি? দর্শক, গত 16 মাসে যতবারই দেশে ভয়াবহ সন্ত্রাসী কিংবা মবের ঘটনা ঘটেছে, ততবারই অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে সরকার কাউকে ছাড় দিবে না। ওসমান হাদির উপর ভয়াবহ আক্রমণের পর অধ্যাপক ইউনূস একই বুলি আওড়ালেন, যেখানে তার পুলিশ বাহিনীর কাছে সন্দেহভাজন আসামিদের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্যই নেই। তবে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও কিংবা প্রধান সন্দেহভাজন ধরা না পড়লেও অধ্যাপক ইউনূস আওয়ামী লীগ ও তার বিদেশি মিত্রদের দিকে ইঙ্গিত করেছেন। সরকারের সর্বোচ্চ মহল থেকে এমন স্পষ্ট ইঙ্গিত আসার পর আসল অপরাধী আদৌ ধরা পড়বে কিনা বা সরকারের আদৌ তাদের ধরার জন্য কোনো আগ্রহ আছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন আছে। আবার নির্বাচন অনুষ্ঠান করা যাদের আসল দায়িত্ব, সেই ইসি বলছে এমন আক্রমণের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, যেটি নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না। যদিও নারায়ণগঞ্জের প্রার্থী সরে যাওয়ার ঘটনা ইঙ্গিত দিচ্ছে শরণার্থীকালের ভয়াবহ নিরাপত্তা সংকটের আশঙ্কা দেখা দিতে পারে নির্বাচনের আগে। অধ্যাপক ইউনূস তার ভাষণে
ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান। কিন্তু প্রশ্ন হলো, যখন একজন সম্ভাব্য প্রার্থী নিরাপত্তার ভীতিতে নির্বাচন থেকে সরে দাঁড়ান, তখন 12 জন রাজনৈতিক কর্মী নভেম্বরে নিহত হন, এবং যখন দেশের 60% বেশি মানুষ আইন শৃঙ্খলায় অসন্তুষ্ট থাকে, তখন মানুষ কিভাবে নির্ভয়ে ভোট দিবে? এই ভাষণ আসলে একটি কন্ট্রোলড ন্যারেটিভ, যেখানে বাস্তবতার চেয়ে আশ্বাসের ওজন অনেক বেশি। আমি ছোট করে দুইটা খবরের দিকে আপনাদেরকে নজর দিব। তাই একটু মনে করিয়ে দিই, কয়েকদিন আগে কারাবন্দী জয়েদ আহমেদ পলক, আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী, তিনি প্রিজন ভ্যানে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন এবং আদালতেও সম্ভবত দিয়েছিলেন, এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি গিয়েছিলেন। সেই জন্য তাকে কারাগারে তার যে বিশেষ সুযোগ সুবিধাগুলো ছিল, ডিভিশনপ্রাপ্ত সুযোগ সুবিধা, সেগুলো বাতিল করা হয়েছে। তার আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ বাতিল করা হয়েছে। টেলিফোনের যে সুযোগ সুবিধা ছিল ফ্যামিলির সঙ্গে কথা বলে, সেগুলো বাতিল করা হয়েছে। সেদিন আমরা বলেছিলাম যে একটা আইন বাংলাদেশে কোথায় আছে, যেটা কাদের স্মৃতিকে প্রশ্ন তুলেছিলেন যে বাংলাদেশের জয় বাংলা বললে, স্লোগান দিলে গ্রেফতার হতে হবে, এইটা কোন আইনে আছে, এটা একটু পরিষ্কার। অথবা একটা অধ্যাদেশ জারি করা হতো যে জয় বাংলা স্লোগান এটা ফেসিবাদ, এরকম চাইছে একটা প্রজ্ঞাপন জারি করলে বলতে পারতাম যে এই প্রজ্ঞাপন অনুযায়ী আপনারা কেউ জয় বাংলা স্লোগান খানা দিবেন না। এখন দেখেন আমাদের সামনে যে পত্র পত্রিকার যেসব খবর, সেই খবরগুলোতে কি আমরা জানতে পাচ্ছি যে এই জয় বাংলা স্লোগান এতই অপরাধ যে এর মধ্যে গতকালকে 15 ডিসেম্বর আমরা দেখলাম যে মনোনয়ন পত্র কিনতে গিয়েছিল যুবলীগ এক লোক, তাকে অ্যারেস্ট করা হয়েছে, ডিবি অ্যারেস্ট করেছে। পরে বলা হচ্ছে যে তিনি জুলাই আন্দোলনে মামলার আসামি। আচ্ছা, দেখেছি যে ফুল দিতে গিয়েছে বিজয় দিবসে সে ছাত্রলীগের লোক, ছাত্রলীগ কর্মী, তো কেন ফুল দিতে গেল তাকে ধরে নেওয়া হয়েছে। এবারের খবর হচ্ছে যে আমি যে দুটো খবরের দিকে আপনাকে নজর দিব। পাবনার ঈশ্বরদীতে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর মুক্তিযোদ্ধাদের জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। এই সময় মুক্তিযোদ্ধার এক সন্তানকে মারধর করে স্থানীয় কয়েকজন। কি আপনি আর ব্যাখ্যা দিবেন বলেন? স্বাধীনতা যুদ্ধটা কি দিয়ে হয়েছিল? জয় বাংলা স্লোগান দিয়ে। জয় বাংলা স্লোগানটা দিলে পরে পাকিস্তানিদের আত্মা একদম খাঁচার পাখি উড়ে চলে যেত। তো এখন জয় বাংলা স্লোগানটা মুক্তিযোদ্ধারা যদি দেয়, কেন দেওয়া যাবে না? তাহলে এখনো কি পাকিস্তান বাবাজিরা যারা এই দেশে খুব এখন সানন্দে স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করতে পারছেন, যে ওই তাদের অতিথিরা তাদের এই জয় বাংলা স্লোগান শুনলে তাদের আবার পিলে চমকে উঠবে, আবার সেই 55 বছর আগের কষ্ট মনে পড়ে যাবে, এই জন্য জয় বাংলা স্লোগানটা নিয়ে হট্টগোল লাগায় যায় কেউ স্লোগানটা দিলে পরে। মঙ্গলবার সকাল 10টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ প্রাঙ্গণে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদীতে ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আনুমানিক সকাল 10টার দিকে, মানে ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সকাল 10টার দিকে আলহাজ মোড়ে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এর নেতৃত্বে ছিলেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার মুক্তিযোদ্ধা কাজী সদরুল হক সুধা। শ্রদ্ধা জানানোর পরপরই উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা প্রথম মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বলে বেশ কয়েকবার স্লোগান দেন। বিজয় স্তম্ভের সামনের সারিতে মুক্তিযোদ্ধা সদরুল হক সুধা ও মুক্তিযোদ্ধা আবুল বাশার বাদশা ছিলেন। স্লোগানের শেষের দিকে মুক্তিযোদ্ধা সদরুল হক, আবুল বাশা সহ অন্যরাও হঠাৎ জয় বাংলা বলে কয়েকবার স্লোগান দিয়ে চলে যাওয়ার সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে উপস্থিত কিছু লোকজন মুক্তিযোদ্ধাদের জয় বাংলা স্লোগানের প্রতিবাদ জানান। এক পর্যায়ে মুক্তিযোদ্ধার সঙ্গে তাদের হট্টগোল বাঁধে। মুক্তিযোদ্ধাদের বেশ কয়েকজনের নাম উচ্চারণ করে তাদের খুঁজতে থাকে স্থানীয়রা। এক পর্যায়ে মোনার হোসেন নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে ধাক্কা দিয়ে ফেলে কিল ঘুষি মারে। মুক্তিযোদ্ধাদের না পায় তাদের একটা ছেলেকে, কেন তাদের বাবা জয় বাংলা স্লোগান দিল সেই জন্য ছেলেকে কিল ঘুষি মারে। মুক্তিযুদ্ধকালীন ঈশ্বরদী অঞ্চলে কোম্পানি কমান্ডার কাজী সদরুল হক সুধা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিতেই পারে। জয় বাংলা স্লোগান তো আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের স্লোগান না। আওয়ামী লীগ নিজেদের হাতিয়ার হিসেবে স্লোগানটি ব্যবহার করেছে। এই স্লোগান মুক্তিযোদ্ধাদের স্লোগান। কিন্তু বিজয়ের স্লোগান দেওয়ার প্রগতিকর ব্যক্তি আমাদের একজন মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করেছে। তা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারা হামলা চালিয়েছে জানতে চাইলে তিনি বলছেন, কারা এই কাজটি করেছে তাদের আমি চিনতে পারিনি। ভয় পাওয়ার এত পাওয়ার কথা না। তো এখানে ঈশ্বরদী থানার পুলিশ সুপার প্রণব কুমার বলেন, সকালে ঘটনাটি আমরা সোশ্যাল মিডিয়ায় যতটুকু শুনেছি ততটুকুই, তারপর আর কিছু হয়নি। এ নিয়ে কোনো অভিযোগ কেউ করেনি।
অভিযোগ করলে তো নিশ্চিত জয় বাংলা স্লোগান নিয়ে অভিযোগ করলে তখন আবার এই যে রানী সালামগীরের যে টাইপের ঘটনায় ধরে নেওয়া হয়েছে, তখন বলবে যে এতে করে এই জয় বাংলা স্লোগান দিয়েছেন, এখন এতে করে কি ওই পারের দাদারা মামারা যারা চলে গেছেন তারা একটু উৎসাহিত হলেন কিনা। ছোট্ট আরেকটা খবর আছে, শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ। শরীয়তপুর সদর উপজেলার এক বীর মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বিজয় দিবস প্রাককালে সোমবার দিবাগত রাতে আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। চিন্তা করে দেখেন, একজন মুক্তিযোদ্ধার কবরের মধ্যে গিয়ে আগুন দিয়ে দিচ্ছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলা আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খান বীর মুক্তিযোদ্ধা। 2010 সালে 8 জানুয়ারি তিনি মারা যান। বসত ঘরের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের 2 ছেলে 2 মেয়ে, স্বামীর মৃত্যুর পর স্ত্রী মাহফুজা বেগম এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নিয়ামতপুর গ্রামে বসবাস করেন। মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মেয়ে আফরোজা আক্তার কবরস্থানের এক পাশে আগুনে পুরানো কিছু খড়ের ছাই দেখতে পান। খেয়াল করবেন, পরে তিনি বিষয়টি স্থানীয় প্রশাসন মুক্তিযোদ্ধাদের জানান। দুপুরে ওই গ্রামে গিয়ে দেখা যাচ্ছে যে পালং মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম সহ পুলিশের একটি টিম তদন্ত করছে। সিআইডি একটি টিমকে আলামত সংগ্রহ করতে দেখা গেছে। মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মেয়ে তিনি বলেন, আমাদের বসত ঘরের পাশেই পারিবারিক কবরস্থান, সেখানে আমার বাবার দাফন হয়। আজ সকালে ঘুম থেকে জেগে কবরের পাশে গেলে দেখি কবরস্থানের এক পাশে কিছু ছাই পড়ে আছে। রাতের আধারে আমার বাবার কবরে কে বা কারা আগুন দিয়েছে। আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই, কে কি কারণে আগুন দিয়েছে তা আমরা বলতে পারবো না। আমি বিষয়টি প্রশাসনের মুক্তিযোদ্ধাদের জানিয়েছি, তার মেয়ে বলছেন। আর ওসি একটা বক্তব্য দিয়েছেন। ঘটনাস্থলে পালং মডেল থানার ওসি শাহ আলম তিনি বলেন, আমরা ঘটনাস্থলে এসে দেখলাম বসতঘরের পাশে একটি পারিবারিক কবরস্থান রয়েছে, সেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবর রয়েছে। কবরস্থানের এক পাশে কিছু খড়ের ছাই পড়ে আছে, মনে হচ্ছে কেউ হয়তো আগুন দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই যে 2টা ঘটনা, মুক্তিযোদ্ধারা স্লোগান দিল জয় বাংলা বলে, তাদেরকে হট্টগোল করে খোঁজাখুঁজি করলো, তারপরে কাউরে না পেয়ে এক মুক্তিযোদ্ধার ছেলেকে কিলঘুষি মারলো, আর আরেক মুক্তিযোদ্ধার কবরে আগুন দিল। আমার তো কাছে আসলে খুব অবাক হওয়ার কি খুব কিছু আছে। বাংলাদেশে তো কবর থেকে মর্ডার তুলে সেটা আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, কবরের উপরে ঘাস পুড়িয়ে দেওয়া হয়েছে। বিচার দিয়েছে, দেখা যাক বিচার পাই কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।